ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। কৃষির সার্বিক উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন প্রকল্প গ্রহণ করেছে এবং এখানে সার্বিকভাবে কৃষির উন্নয়নের কথা মনে রাখা হচ্ছে, মাথায় রাখা হচ্ছে এবং সেইভাবে গ্রামগুলি সমষ্টিগত চাষের মাধ্যমে এগিয়েও চলেছে। এই বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বর্ধমান জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসন শ্যামল দত্ত। শ্যামলদা, আপনাকে স্বাগত। প্রথমে যেটা জিজ্ঞেস করব, এই যে সবুজ বিপ্লব, এই যে পূর্ব ভারতের সবুজ বিপ্লব আনয়ন প্রকল্প, এটা কি? এই প্রকল্পটি কি? প্রথমেই বলি, বিজিআরআই এটা সংক্ষিপ্ত একটা রূপ। এটার পুরো নাম হচ্ছে ব্রিঙ্গিং গ্রিন রেভলিউশন ইন ইস্টার্ন ইন্ডিয়া। এখানে বিভিন্ন পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলোতে এই সবুজ বিপ্লব আনয়নের মাধ্যমে এখানে মূলত ধানের উপরে জোর দেওয়া হয়েছে, যাতে করে আমাদের যে মূল যে খাদ্যের চাহিদা সেটা আমাদের এই অঞ্চলে ধানের উপরেই নির্ভরশীল, যার ফলে যে ধানের মাধ্যমে এখানে আমাদের এই সবুজ বিপ্লব আনার ব্যাপারটা ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার এটাকে গ্রহণ করেছেন এবং এইভাবেই রাজ্যগুলোতে তথা আমার বর্ধমান জেলাতে এটা পালিত হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে। আচ্ছা, এই প্রকল্পটি আনার প্রয়োজন হলো কেন? এই প্রকল্পটা আনার প্রয়োজন হলো এই জন্যই, বিশেষ করে বর্ধমানের ক্ষেত্রে যদি বলি, যে এখানে আমাদের শস্যগোলা বলা হয় এবং শস্যগোলা বলার পেছনে কারণ হচ্ছে আমাদের প্রায় 4,32,000 হেক্টর শুধু আমন মরশুমেই অর্থাৎ খরিফ মরশুমেই ধান চাষ হয়ে থাকে এবং বড় মরশুমেও প্রায় 70 থেকে 75,000 হেক্টর ধান চাষ হয়ে থাকে। তো যার ফলে যে ধান এখানে প্রধান ফসল হওয়া সত্ত্বেও এখানে আমাদের দেখতে হবে কৃষকরা সাধারণতভাবে যে প্রথাগত যে জাতগুলো তারা চাষ করে থাকেন সেখানে প্রযুক্তির কিছু কিছু জায়গায় অভাব রয়েছে এবং জাতগুলো পাল্টানোরও দরকার আছে এবং সেখানে তাদের এই প্রযুক্তিগত শিক্ষা প্রদান করে এই সবুজ বিপ্লবের মাধ্যমে এবং এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, তাহলে আগামী দিনে এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে আমরা খাদ্য যোগান দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকটা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। কেননা বর্ধমানের এলাকা যেহেতু অনেক বেশি, এখানে খাদ্য সামগ্রীটা উৎপাদন এখানে বেশি আমাদের করতে হবে, অন্য অন্য জেলায় যেহেতু এলাকা আমাদের কম। আর এটা কি ধানের হাত ধরেই এলো? মানে এই সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব সাধারণভাবে বিগত দিনে সবুজ বিপ্লব গমের হাত ধরে এসছে। তো বর্তমানে এই বিজিআরআই প্রকল্পে যেটা ভারত সরকার এবং তথা পশ্চিমবঙ্গ সরকার যেটা ভাবছেন যে আমরা এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ধানের হাত ধরেই আমরা এই সবুজ বিপ্লবকে আনব এবং এনেছি। এটা সাধারণত আমাদের 2011 খরিফ মরশুমে এটা প্রথম আমাদের এই প্রদর্শন ক্ষেত্রের মাধ্যমে এই বিজিআরআই প্রকল্পটি চালু হয়। এই প্রদর্শন ক্ষেত্রের এলাকা কতটা? এই প্রদর্শন ক্ষেত্রের প্রথমের দিকে এলাকা ছিল 1000 হেক্টর। এখানে একটুখানি বলে রাখা দরকার, 1000 হেক্টর কৃষি দপ্তরের আমরা যারা আধিকারিক আছি বা কর্মীরা আছি তারা প্রথমে এটা কিন্তু আমরা ভাবতেই পারিনি যে 1000 হেক্টর এলাকায় কৃষকদের মাঝে আমরা কি করে যাব। তো যাই হোক, প্রথমে এটা 1000 হেক্টর দিয়ে শুরু করা হলো, পরবর্তী সময়ে এটা 250 হেক্টরে আনা হলো। পরবর্তী সময়ে আমরা যখন বারবার করে প্রশাসনের ক্ষেত্রে বললাম, তখন দেখা গেল যে কৃষকদের স্বার্থে এটা 100 হেক্টরে আমার এই এলাকা পরিণত হলো এবং এই 100 হেক্টরের কৃষকদেরকে নিয়েই এখন কাজ চলছে। আচ্ছা, কি কি ব্যবস্থা আছে এই প্রকল্পের অধীনে? এই প্রকল্পের অধীনে প্রথমেই বলে রাখি যে বিভিন্ন রকমের জাত আমরা পাল্টে কৃষকের কাছে নিয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে যেটা লাল স্বর্ণ MTU 7029 যে জাতটা কৃষকরা আমন মরশুমে ব্যবহার করতেন, বড় মরশুমে IR 36 এবং IR 64 যেটা ব্যবহার করতেন, আমরা সেখানে বলতে চাইছি যে এই জাতগুলো থাকবে। তার পাশাপাশি আমরা স্বর্ণ সাবওয়ান এবং অন্যান্য যে সমস্ত শতাব্দী রয়েছে, মিনিকিট রয়েছে, IT 4094 রয়েছে, এই জাতগুলো মোটামুটি আপনারা গ্রহণ করুন।
কৃষকরা এই জাতগুলো যদি গ্রহণ করে তাহলে দেখা যাবে এর ফলনটাও বাড়বে। এবং এখানে আমরা মূলত ধানের বীজ আমরা প্রথমে দিচ্ছি, তারপরে বীজ শোধনের জন্য আমরা ওষুধ তাদেরকে দেওয়া হচ্ছে এবং আগাছা নাশক দেওয়া হচ্ছে। এখানে একটু কথা বলার দরকার আছে, বীজ শোধন করা কৃষকদের মধ্যে প্রবণতা খুব কম। আলুর ক্ষেত্রে যদিও আছে, ধানের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা যথেষ্ট কম। এবং আগাছানাশক ব্যবহার করার উদ্দেশ্যটা হচ্ছে, আজকালকার দিনের আগাছানাশকের মধ্যে যে সমস্ত মলিকুলগুলো থাকে কৃষকদের মধ্যে ধারণা হচ্ছে যে সেগুলো আমাদের ক্ষতি করবে মাটির, কিন্তু এখানে আমরা প্রযুক্তিবিদেরা বলতে পারি এটা কোনো অংশে ক্ষতি করছে না, সাময়িকভাবে কিছুদিন থাকছে, কিন্তু আগাছা নাশক দিয়ে যদি আমরা আগাছা মারতে পারি তাহলে আমাদের উৎপাদন খরচা অনেকটাই কিন্তু কমে যাবে। আচ্ছা, এই প্রদর্শনীতে মানে কত পরিমাণ মানে কৃষক উপকৃত হচ্ছেন, কতজন? এই প্রদর্শন ক্ষেত্রতে সাধারণত আমাদের দেখা গেছে যে হেক্টরে আমাদের প্রায় 3 থেকে 4 জন কৃষক উপকৃত হয়। তো দেখা গেছে যে আমরা যখন 1000 হেক্টর আমরা করেছি তখন দেখা গেছে 3.5 থেকে 4000, কোথাও কোথাও হয়তো 5000 পর্যন্ত কৃষক গেছে। এবং এখানে আরেকটা বিশেষ উল্লেখ করার বিষয় আছে, সেটা হচ্ছে যে এলাকাটায় এই প্রদর্শন ক্ষেত্র নিয়ে যাওয়া হচ্ছে সেখানে ছোট কৃষক থাকতে পারে, মাঝারি কৃষক থাকতে পারে, বড় কৃষক থাকতে পারে। বাজ বিচার না করে গ্রামের যিনি প্রধান আছেন বা গ্রামকে যিনি পরিচালনা করেন বা বেশ কিছু কৃষক প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে এলাকা চিহ্নিত করা হয়। এই চিহ্নিত করার মধ্যে অল্প ছোট কৃষকের জোট যাদের আছে তারাও যেমন পড়ছে, মাঝারি কৃষকও পড়ছে, বড় কৃষকও পড়ছে, যার ফলে কৃষকদের মধ্যে এই ভেদাভেদ ভাবটা দূরে ফেলে দিয়ে তারা কিন্তু এগিয়ে আসছে। যার যতটুকু জমি সেই জমির ওপরেই কিন্তু এই প্রদর্শন ক্ষেত্র তারা করবে এবং এই বিভিন্ন উপকরণগুলো নিয়ে তারা এগিয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি যে এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না? ধরুন এই যে সমষ্টিগত একটা ভাবনা, তো একটা পুরো গ্রামকে নিয়েই হয়তো ভাবনা, সেখানে এত শ্রেণীর চাষি একসাথে হচ্ছে, এখানে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আপনাদের? সমস্যার সম্মুখীন আমাদের কিছু কিছু ক্ষেত্রে হতে হয়েছে। যখন বিভিন্ন লোক বলছেন, বিভিন্ন কৃষকরা বলছেন যে ও 25 কিলো ধান পেল, আরেকজন 100 কিলো ধান পেল, তাহলে এটা কেমন হলো? তখন যখন তাদেরকে বোঝানো হলো যে চাষটা হচ্ছে বিচ্ছিন্ন একক চাষ নয়, চাষটা হচ্ছে দলগত এবং সমষ্টিগত। বোঝানো হলো যে আপনারা যখন জল ধরেন কোনো একটা ডিপ টিউবওয়েলে বা শ্যালো টিউবওয়েলে, তখন যদি আপনারা 2-4 জন লোক মিলে কার কার জমিতে জলের অভাব আছে সেই জমিতেই যদি জল নিয়ে যান তাহলে দেখা যাবে জলের অপচয়টা কম হবে। এক্ষেত্রে কৃষকরা দলগতভাবে এগিয়ে এসে এই প্রযুক্তিকে গ্রহণ করার যে স্বাদ তারা পেল, তার ফলে হয়েছে কি, অসুবিধেগুলো যেরকম রয়েছে সুবিধেগুলো তারা বুঝতে পারল যে আমরা অযথা বেশি সার, বেশি কীটনাশক এবং বেশি অন্যান্য যে সমস্ত রাসায়নিক আছে সেগুলো তারা প্রয়োগ করতে শুরু করেছিল। কিন্তু আমরা যখন প্রযুক্তিবিদদের মাধ্যমে, প্রত্যেক ব্লকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আছেন, কৃষি প্রযুক্তি সহায়ক আছেন, এমনকি কৃষকদের মধ্যে থেকেও আমরা প্রতিনিধি নির্বাচন করে সেখানে তাদেরকে বোঝানো শুরু করলাম যে এটা দলগত প্রচেষ্টা, এই প্রচেষ্টা যদি আপনারা পালন করেন তাহলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবে। আপনি কৃষক প্রতিনিধির কথা বললেন, তারা কি এই প্রকল্পের অধীনে কোনো পারিশ্রমিক পান? হ্যাঁ, প্রতি 100 হেক্টরে আমরা একজন করে কৃষক প্রতিনিধি এখানে নির্বাচিত করি এবং কৃষকদের মধ্য থেকেই যাকে মনোনীত করা হয় তাকে আমরা নির্বাচন করি। এই নির্বাচন করার উদ্দেশ্য হচ্ছে যে তারা একটা রেজিস্টার মেনটেন করবে। এই রেজিস্টারের মাধ্যমে তারা কবে সার প্রয়োগ করলো, কবে বীজ শোধন করেছিল, কবে বীজতলা ফেলেছিল, কবে তারা রাসায়নিক সার ব্যবহার করেছে, কবে চাপান সার দেবে, যার ফলে এই কৃষকের যিনি প্রতিনিধি আছেন তাকে সাম্মানিক 6000 টাকা 6 মাসের জন্য এবং পরবর্তী সময় চলন খরচা বাবদ 6000 টাকা, এই মোট 12000 টাকা তাকে দেওয়া হয়। এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, কোনো টাকা, কোনো অর্থই কাউকে
ক্যাশে দেওয়া হয় না, অর্থাৎ নগদে দেওয়া হয় না, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের চেকে প্রদান করা হয়। আচ্ছা, যে প্রদর্শন ক্ষেত্রে আপনাদের বর্ধমান জেলায় এই প্রকল্পটি রূপায়িত হয়েছে, সেখানে উৎপাদনের ক্ষেত্রে কি কোনো তারতম্য দেখা গেছে? হ্যাঁ, উৎপাদনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের এলাকার যে গড় ফলন এবং আমাদের জেলার যে গড় ফলন, তার থেকে এটা অন্তত 10 থেকে 15% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে তারা যথেচ্ছভাবে যে রাসায়নিক এবং যে ভাবনাগুলো তারা প্রয়োগ করত, সেই ভাবনাগুলোর থেকে দূরে সরে এসে আমরা তাদেরকে যেভাবে বললাম যতটুকু বীজ লাগবে বীজতলা তৈরি করতে, সেইভাবে তারা করলো এবং বীজ শোধন করার যে প্রক্রিয়াটা তাদেরকে বলা হলো এবং পরবর্তী সময়ে আগাছানাশকের কথা এখানে তাদেরকে বলা হলো। এবং যদি দেখা যায় বৃষ্টির অপ্রতুলতা লক্ষ্য করা গেছে, সেখানে আমরা ড্রাম সিডারের মাধ্যমে তাদেরকে ধান লাগানোর কথা বললাম। এসআরআই পদ্ধতির মাধ্যমে একটা একটা করে ধানের চারা লাগানোর কথা বলা হলো। প্রথম কৃষকরা আতকে উঠলেন যে এটা আবার কোনো একটা পদ্ধতি নাকি, কিন্তু যখন তারা হাতে নাতে করতে শুরু করলেন তখন দেখা গেল যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, সাধারণত এরা 6 ইঞ্চি 8 ইঞ্চি এই দূরত্বে সাধারণত ধান লাগানোর কথা জানতো, কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চিতে যখন লাগানো হলো তখন দেখা গেল যে এর ঝাড় বেশি হচ্ছে এবং তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত রোগ বা পোকা, বিশেষ করে তারা মাজরা পোকাকে নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকে, সেগুলো অনেকাংশে যখন কম হলো এবং দেখা গেল যে মাকড়সার বৃদ্ধি হচ্ছে, কীটনাশক প্রয়োগ কম করা হচ্ছে, যার ফলে আমাদের এখানে অন্তত 10 থেকে 15% ফলন কিন্তু এইভাবে বৃদ্ধি পেতে শুরু করলো। এই সম্পূর্ণ বিষয়টা সম্ভব হচ্ছে কিভাবে? এই সম্পূর্ণ বিষয়টা সম্ভব হচ্ছে এই জন্যই যে একক যে ভাবনাটা কৃষকের মধ্যে ছিল, তারা মনে করত যে বেশি সার দিলেই বুঝি আমার ফলন বেশি হবে এবং বেশ কিছু তারা মুখে বলতো কীটনাশক এবং তার সাথে সাথে এই টনিকের কথা বলতো। এই টনিক কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকম রাসায়নিক তারা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আনতো, কিন্তু পরবর্তী সময়ে যখন তাদেরকে বলা হলো যে এগুলোর কিন্তু উপকার যতটুকু, সেখানে কিন্তু বিজ্ঞান ভিত্তিক যদি তুমি এগিয়ে আসো তাহলে দেখা যাবে ধানের ক্ষেত্রে যে জমিতে পর বার করে ধান হয়, সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি জিঙ্কের অভাব দেখা দেয়। তো অনুখাদ্য বিষয়টা এমনই যে তরকারিতে যেমন নুন দিলে পরে স্বাদ হয়, বেশি দিলে পরে সেটা খাওয়া যায় না এবং কম দিলে পরে আবার খাওয়া যায় না। তো এই অনুখাদ্য অতি অল্প পরিমাণে লাগে, এটাকে তাকে বোঝানো হলো যে বারবার যে জমিতে তোমার ধান করা হয়েছে সেখানে যদি তুমি এটাকে পরীক্ষা করে দেখো, যদি দেখো যে জিঙ্কের অভাব আছে তাহলে তুমি মূল জমিতে প্রয়োগ করো, যদি জিঙ্কের অভাব তোমার ওইভাবে না হয় তাহলে তুমি স্প্রে আকারে দাও। স্প্রে আকারে দিলে পরে দেখা যাচ্ছে যে এর পরিমাণও কম লাগছে, উৎপাদন ব্যয়ও কম হচ্ছে, যার ফলে ফলনটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সমস্ত প্রযুক্তিগুলো এক জায়গায় জড়ো করে তাদেরকে একে একে ধাপে ধাপে প্রয়োগ করার যে নির্দেশটা আমরা তাদের সামনে রাখলাম, তারা কিন্তু ধীরে ধীরে গ্রহণ করল। ধন্যবাদ শ্যামলদা, খুব সুন্দর একটা আলোচনা আপনি উপহার দিলেন। বিজিআরইআই প্রকল্প কিভাবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় রূপায়িত হচ্ছে সে কথা জানলাম। এখানে কিন্তু শুধুমাত্র যে উন্নত জাতের ব্যবহার বা বীজের ব্যবহার হচ্ছে তা নয়, উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার, সঠিক পদ্ধতিতে বীজ শোধন এবং একেবারে উন্নত পদ্ধতিতে চাষ করে কিন্তু কৃষক বন্ধুরা উপকৃত হচ্ছেন। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। শ্যামু ভাই,
সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনও চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। খরিফ মরশুমের ফসলের পরিচর্যা প্রায় শেষ। এখন আগামী রবি মরশুমের ফসলের পরিচর্যা বা কিভাবে তার প্রস্তুতি হবে, এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। উপস্থিত আছেন বিশেষজ্ঞ অধ্যাপক গোপাল চন্দ্র দে। নমস্কার গোপালবাবু। নমস্কার। নমস্কার গোপালবাবু, আমাদের এই যে সামনে রবি মরশুমের ফসলের যে চাষ, এই ব্যাপারে একটু আমাদের যদি কৃষক বন্ধুদের যদি বলেন যে কিভাবে এর প্রস্তুতি নিতে পারেন এনারা। আমাদের মোটামুটি খরিফ মরশুমের যে সমস্ত শস্যের পরিচর্যা সেটা প্রায় শেষ। এখন আমাদের রবি মরশুমের জন্য প্রস্তুতি। তো এর মধ্যে খরিফ মরশুমের কিছু ফসল যেগুলো একটু জলদি ফসল, সেগুলো তোলারও সময় হয়ে গেছে। তার মধ্যে যেমন ওল, কচু, কিছু পশু খাদ্যের ফসল, সবজি, যাই হোক এর পর থেকেই আমাদের যে ফসলগুলো সেগুলোকে আসছে, যেটা সেগুলো হচ্ছে রবি ফসল অর্থাৎ শীতের ফসল। সেগুলোকে চাষ করার জন্য বিশেষ বিশেষ পদ্ধতি আমাদের নিতে হয়, এবং সেটা সময় মতো না হলে পরের দিকে অন্য অসুবিধে এসে যায়। আচ্ছা আচ্ছা, এই জল সঞ্চয় এবং জমি তৈরির ব্যাপারে কিভাবে কি প্রস্তুতি নেওয়া যেতে পারে? হ্যাঁ, যেমন হলো প্রধানত রবি মরশুমের ফসল দুটো জলের উৎস। একটা হচ্ছে আমাদের সেচের জল, আর একটা কিছুটা সঞ্চিত থাকে মাটিতে, সেটার জল, আর বৃষ্টির জল। সুতরাং সেচের জলের উপরে নির্ভর করে যেহেতু আমাদের এই চাষটা, পুরো রবি ফসলটা, সেই জন্যে আমাদেরকে বরাবরই লক্ষ্য রাখতে হয় যে আমাদের কতটা পরিমাণ সেচের জল আছে, সেই অনুযায়ী কতটা ফসল লাগাবো। এবং তার জন্যে আমাদের যেখানে যেমন সুবিধা আছে, বৃষ্টির জল সঞ্চয় করে রাখা বা কোনো জায়গায় ক্যানেল থেকে জল এনে পুকুর বা ডোবা বা জলাশয় ভর্তি করে রাখা, যেটার থেকে আমরা সেচ দিতে পারবো। আর জমি মোটামুটিভাবে যে কতটা জমিতে আমরা এই ফসল চাষ করব, এবং তার জন্য যে প্রস্তুতিগুলো, অর্থাৎ জমিটা পরিষ্কার রাখা, জমিটাতে দরকার পড়লে আমরা কর্ষণ করা। আজকাল বিনা কর্ষণের চাষও নির্ভর করছে, কারণ খরিফ মরশুম কবে শেষ হচ্ছে বা বৃষ্টিটা শেষ বৃষ্টি কখন হচ্ছে তার উপরে আবার খানিকটা নির্ভর করছে রবি ফসলের চাষ। আমরা বিনা কর্ষণের কিছু ফসল লাগাই, কিছু হচ্ছে অত্যন্ত অল্প চাষ দিয়ে ফসল লাগানো, সেটাও আমরা করি। সুতরাং আমাদের সব রকম দিকটা দেখে জমি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কর্ষণ করা থাকে, বা কর্ষণ না থাকলেও আগাছা যেমন না থাকে, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, এ তো গেল জমি এবং জলের ব্যাপারে। এবারে যদি আমাদের বলেন যে বীজ এবং চারা তৈরি প্রস্তুতি কিভাবে হতে পারে? এটা খুবই, আমি যে সমস্ত ফসলগুলো লাগাবো তার জন্য চাই বীজ বা চারা। আমরা বহু রকমের ফসলকে চারা হিসেবে লাগাই, যেমন আমরা ফুলকপি, বাঁধাকপি, এদিকে টমেটো, বেগুন, লঙ্কা, এগুলোর কিন্তু চারা আগের থেকে না তৈরি করলে আমরা সময় মতো লাগাতে পারি না। অর্থাৎ কম করে হলেও 1 থেকে 1.5 মাস, যেদিন আমরা লাগাবো তার 1 থেকে 1.5 মাস আগে এগুলোকে লাগানো দরকার, যেখান থেকে আমরা চারাগুলো পাবো। আজকাল যেমন পেঁয়াজের জন্য পেঁয়াজের যে বীজতলা, সেটাও আগের থেকে করে রাখতে হয়। আবার আমরা যদি আরেকটু বেশি ভাবি, তাহলে বোরো চাষের জন্য যে ধানের চারা, সেটাও আমাদেরকে করবার ব্যবস্থা রাখতে হয়। তো এইগুলো সমস্তই আমাদের সংগ্রহ করে, যদি লাগানোর সময় যদি আমি না পাই, বীজ না পাই, চারা না পাই, তাহলে আমার পক্ষে খুব অসুবিধা। সুতরাং সেগুলো যেন আগে থেকে সংগ্রহ করে সমস্ত থাকে। আর এই যে জৈব রাসায়নিক সারের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত? আচ্ছা, এগুলো হচ্ছে যেমন আমাদের
শীতকালে যে সমস্ত জৈব সার দেওয়া হয় সেগুলো সাধারণত শুকনো এবং গুঁড়ো, সেগুলো আগের থেকে সারের গাদার থেকে কেটে সেটা ভার্মি কম্পোস্ট হোক, মানে কেঁচো সার হোক বা কম্পোস্ট সার হোক, সেগুলোকে শুকিয়ে গুঁড়ো করে রাখতে হয়, যেগুলোতে আমাদের কোনো কিছু ট্রিটমেন্ট করার, অর্থাৎ কিছু যেমন ট্রাইকোডার্মা ভিরিডি বা অন্যান্য যে সমস্ত জৈব মেশাবার দরকার পড়ে সেগুলো আমাদের মিশিয়ে রাখতে হয়। আর তাছাড়া কী পরিমাণ সার গোবর লাগবে সেই অনুযায়ী বাজার থেকে যেগুলো কেনা সেগুলোও আমাদেরকে কিনে রাখতে হয়। এর সঙ্গে নানা রকমের আগাছানাশক থেকে আরম্ভ করে রোগ পোকা এগুলোরও যে ওষুধপত্র সেগুলোও ঠিকঠাক রাখতে হয়, এবং এইগুলো যে ব্যবহারের জন্য যে যন্ত্রপাতি সেগুলোও যেন ঠিক আছে, এই সমস্ত ব্যাপারটা কিন্তু আমাদের থাকা দরকার। কারণ এই যে রবি মরশুম আসা মানে হচ্ছে তখন খরিফ মরশুমের ফসলের কাটা এবং তার প্রক্রিয়াকরণ কিছু চলবে, ওদিকে মাঠের কাজ শুরু হবে, সুতরাং একসঙ্গে এতে অনেক সময় ব্যয় হয়ে যায়, যার জন্য আমাদেরকে সব জিনিসটা প্রস্তুতি না থাকলে কিন্তু আমরা ঠিকমতো করে উঠতে পারি না। আচ্ছা গোপালবাবু, একটা জিনিস চাষবাসের ক্ষেত্রে একটা ভীষণ বড় সমস্যা হচ্ছে রোগ পোকা, এবং এটা তো রবি মরশুমের ক্ষেত্রে হতেই পারে, তো এই রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য কি কি পদক্ষেপ নেবেন কৃষক বন্ধুরা? কৃষক বন্ধুরা বরাবরই মোটামুটিভাবে তারা জানেন বা তারা প্র্যাকটিস করেন যে ধরুন ধানের পরেই যেন ধান আবার না হয়, বা যে জমিতে আমার সবজি যে জাতীয় ধরুন বেগুন গোত্রের যে ফসল লাগানো ছিল তার পরেরটা কিন্তু সেই রকম না হওয়াই বাঞ্ছনীয়। আচ্ছা, সুতরাং ফসলের মধ্যে বিভিন্ন রকম আবর্তন করে করে লাগানো, এবং এক ধরনের ফসল থেকে আরেকটা ফসলকে আমরা নিতে গেলে মাঝখানে যেন 3 মাস অন্য ফসল থাকে বা ফাঁকা থাকে সেগুলো লক্ষ্য রাখতে হয়, আগাছা যেন না হয়, রোগ পোকার ডিম বা জীবাণু যাতে মাটিতে না থাকে বা বীজের সঙ্গে না থাকে তার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। ভূমি কর্ষণ করার দরকার পড়ে, ওষুধও প্রয়োগ করার দরকার পড়ে, আবার উই ইত্যাদির থেকে রক্ষা করবার জন্য আমাদের নানা রকম যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন ক্লোরোপাইরিফস প্রয়োগ করা, যেটা ডাস্টপান হিসেবে দিলে সাধারণত উইয়ের উপদ্রবটা কমানো যায়, এরকম নানা রকম উপায় আমাদের রয়েছে, সেগুলোকে নিতে হয়। আচ্ছা আচ্ছা, এই রবি ফসল বোনার ক্রমান্বয়ে কেমন হবে? আচ্ছা, সাধারণভাবে আমরা যেটা বলি যে খুব প্রথম দিকে হচ্ছে এমনি সাধারণভাবে রেতে সর্ষে জাতীয় ফসলটাকে আগে লাগানো। আচ্ছা, সর্ষের পরে আমাদের আসা উচিত আলু জাতীয় ফসলে, আলুর পরে আমরা চলে যেতে পারি বিভিন্ন রকম ডাল শস্য, তাতে মসুর থেকে আরম্ভ করে ছোলা এগুলো, তারপরে আমরা যাব গম জাতীয়, গম বা জব এইগুলোতে। আমরা কিন্তু এটা যদি উল্টো করে দিই, গমটা আগেই দিলাম আর সর্ষেটা পরে দিলাম, তাহলে কিন্তু সর্ষে হয়তো মাঠ থেকে আর তুলে আনতে হবে না, ওখানে সবুজ জাব পোকা বলে, হ্যাঁ, তাতে খেয়ে ফেলবে। তো এই ক্রমটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কোনটা আগে করব কোনটা পরে করব এটা কিন্তু ঠিকঠাক আগের থেকেই নির্ধারণ। এছাড়া যে নানা রকম ফসল আছে সেগুলোকে যেমন মাঝখানে মাঝখানে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলো লাগানো, ব্রকিওলি বা আমাদের ক্যাপসিকাম, নানা রকমের সবজি এগুলো মাঝে মাঝে করা, সেগুলোর ক্রম অতটা এইভাবে নির্দিষ্ট না হলেও কিন্তু করা দরকার আছে। আচ্ছা আচ্ছা, সেচহীন জমিতে রবি মরশুমে কি ফসল লাগানো খুব সুবিধাজনক হবে? এখন সব জায়গায় যে সেচ আছে তা তো নয়, কিন্তু আমাদের চাষ করতে হবে। যেমন আমরা বলি যে ধান কাটবার আগেই, যেটা আমরা সাধারণভাবে বলে থাকি যে পায়রা ফসল হিসেবে, অর্থাৎ ধানটা কাটবার আগেই আমরা বেশ কিছু ফসলের বীজ কিন্তু বুনে দিতে পারি, সেটাতে পরবর্তী পর্যায়ে সেচের দরকার হয় না, সেখানে আমরা নানা রকমের ফসল করতে পারি। তার মধ্যে যেমন হচ্ছে সর্ষে, ছোলা, এমনকি গমও আমরা করতে পারি। আবার অল্প পরিমাণ চাষ দিয়ে, মানে কেবলমাত্র বোনার উপযোগী এটা করেও আমরা মসুরের চাষ করতে পারি, মসুরের সঙ্গে মসনে বা তিসি লাগাতে পারি, কুসুম লাগাতে পারি, এগুলো কিন্তু এগুলো একসঙ্গে লাগালেও কোনো অসুবিধা নেই, এবং আমরা বিনা সেচেই ফসলগুলোকে তুলতে পারি, সুতরাং এগুলো করা যায়। হ্যাঁ, আর এই রবি ফসল চাষের লাভজনক দিকগুলো কি? রবি ফসলে যেহেতু সেচ লাগে, মনে হয় যে এটা খরচা খুব বেশি, তা কিন্তু নয়, কিন্তু সেচ দিলেও গ্রীষ্মকালে যে কোনো ফসলে সেচের ব্যবধানটা হচ্ছে 7 থেকে 10 দিন অন্তর সেচ লাগে, সেখানে শীতকালের বেশিরভাগ ফসল হচ্ছে
মোটামুটি 20 থেকে 25 দিন অন্তর। অর্থাৎ সেচের পরিমাণটা বা কম অনেক। আমরা জানি 1 কেজি গম উৎপন্ন করতে আমাদের মোটামুটি 600 লিটার জলের দরকার পড়ে, সেখানে ধান উৎপাদন করতে কম করে 2000 লিটার জল। তাহলে জলের প্রয়োজনটা শীতকালীন ফসলে অনেক কম, যার জন্য সেচটাও কম। আর অন্যান্য খরচা তো ঠিকই আছে, এবং শীতকালের এই যে আবহাওয়াটা, যেটা শিশির পড়ে বলে আমাদের সেচের প্রয়োজনটা কম, আর ঠান্ডা, আকাশ পরিষ্কার থাকে, যার জন্য ফসলের ফলনও খুব ভালো হয়। সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, শীতকালে হরেক রকম ফসল চাষ করা যায়, যেটা গ্রীষ্মকালে সম্ভব হয় না। সুতরাং সবজি থেকে আরম্ভ করে দানা শস্য, ডাল শস্য, পশু খাদ্য, নানা রকমের সবজি, এমনকি আমাদের তৈলবীজ, প্রায় সব রকম ফুল ফল সব কিছুই কিন্তু শীতকালে আমাদের রকমারি আছে, যার জন্যে রকমারি চাষ করে আমাদের অর্থনৈতিক দিকটাকে উন্নত করা এটা খুব সুবিধাজনক। এমনকি লাভজনক ফসল হিসাবে আমরা যেগুলো চাষ করি বা ক্যাশ ক্রপ, অর্থকরী ফসল, সেগুলোও কিন্তু শীতকালে ভালো হয়। আখ ইত্যাদি পাকেও শীতকালে, কারণ ঠান্ডা পড়লেই আখে মিষ্টতা হয়। সুতরাং এটা অন্য সময় সেই জিনিসটা হয় না। তুলো ইত্যাদি শীতকালে খুব সুন্দর, মানে নষ্ট হয় না, আমরা তুলতে পারি। নানা রকম সবজিও তাই। সুতরাং অর্থনীতির দিক দিয়ে এটা আমাদের খুব লাভজনক দিক। আচ্ছা, গোপালবাবু অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে কৃষক বন্ধুরা, আপনারা শুনলেন যে আগামী রবি মরশুমে চাষের কিভাবে প্রস্তুতি নিতে পারেন। তা অতএব আর দেরি নয়, সময় এখনো আছে হাতে। আপনারা আমাদের বিশেষজ্ঞর কথা অনুযায়ী শুরু করে দিন আপনাদের কাজ। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।